অনুর মতে এটা বাড়াবাড়ি নয়, এটাই ওর আত্মসম্মান, যা ও খুব সহজে খেলার জন্য কারো হাতে তুলে দেবে না। যদিও প্রত্যয়কে সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা, তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত হতো। অন্যান্য দিনের মতো আজও হলরুমের কাউসে বসে নিজের ক্ষত সারাতে বসেছে কৃতিক। তখন অরু খেয়াল করেনি কৃতিক আগে থেকে আহত ছিল। ওর দুপা, কপালের কিছুটা অংশ সবখানেই রক্তাক্ত ক্ষত ছিল। সেই সাথে বাইকার লেদার জ্যাকেটটাও ছিল ছেঁড়া। জামা কাপড় পাল্টে নিজেকে পরিষ্কার করে মাত্রই নিচে এসেছে অরু। আপা বাড়িতে ফেরেনি। বিকেলের ঘটনার পর থেকেই ভেতরে অজানা আতঙ্কটা যেন জেঁকে বসেছে দ্বিগুণ হারে। রুমের মধ্যেও একা একা থাকতে কেমন যেন গা ছমছম করছে ওর। তাই তো রুমের কাজ সেরে দ্রুত নিচে নেমে এসেছে অরু। কৃতিক আজও ফার্স্ট এইড নিয়ে বসে আছে, তবে ওর মুখভঙ্গিমা কেমন যেন অন্যরকম। নিজের শরীরের এত এত ক্ষত তো কোনোরূপ খেয়াল নেই ওর। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে কৃতিক। অরু সেদিনের মতো করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে আগ বাড়িয়ে বলল। দিন, আমি ট্রিট করে দিচ্ছি। হঠাৎ অরুর আওয়াজে ধ্যান ভাঙে কৃতিকের। ও বিরক্ত হয়ে বলে, তুই পারবি না, যা তো, নিজের কাজ কর কি। অরু পাত্তা দিল না ওর কথায়। উল্টে গিয়ে বসলো কৃতিকের পায়ের কাছে। মেঝেতে বসে তুলার মধ্যে অ্যান্টিসেপটিক লাগিয়ে কৃতিকের হাঁটুর উপর চেপে ধরতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল কৃতিক। তবে মুখ দিয়ে একটা টু শব্দও বের হলো না ওর। অরু বিরক্ত হলো। লোকটার অনুভূতি বলে কিছু নেই নাকি? ও কেন যেন ধূর্ততা অবলম্বন করলো। হুট করেই হাতের তুলাটা আরো শক্ত করে চেপে ধরলো কৃতিকের ক্ষতস্থানে। এবারও চুপচাপ নির্বিঘ্ন সে, শুধু চোখ বুজেই হাসকি স্বরে বলল, আমাকে ব্যথা দিয়ে শান্তি পাস? সঙ্গে সঙ্গে থেমে গেল অরু। তার মানে কৃতিকেরও ব্যথা লাগে, শুধু মুখে প্রকাশ করে না। ও পুনরায় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল। কি করে ব্যথা পেলেন? কৃতিক জবাব দেয়, জাস্ট আ মাইনর বাইক অ্যাক্সিডেন্ট। বাইকে আপনার এত আসক্তি, এত ব্যথা পাওয়ার পরও বাইক রাইডিং ছাড়েন না? কৃতিক ঠোঁট কামড়ে একটু হেসে বলে, তোর থেকে বহুগুণ কম। তাহলে ভাব, তোকে কিভাবে ছাড়ে। পায়ের ক্ষতগুলোতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে কৃতিকের পাশে বসে ওর হাতটা দেখতে দেখতে অরু বলল, কি বললেন শুনিনি। নাথিং। আমি যখন কথা বলি তখন কান কোথায় থাকে তোর? অরু ঠোঁট উল্টে বলল, আমি ভাবছি হাতের ক্ষতটা অনেক গভীর, এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব? দেখে তো মনে হচ্ছে সেলাই লাগবে। কৃতিক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, না পারলে দূরে সর। নিজে তো পাকনামি করে এসেছিস সাহায্য করতে, এখন বলছিস পারবো না। আমি বলেছিলাম আসতে। অরু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কৃতিকের হাতটা আবারও টেনে নিয়ে সেখানটায় ব্যথানাশক লাগাতে লাগাতে বলল, আপনি এমন কেন? কেমন আমি? ঝগড়ুটে তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনার বইয়ের কপালে দুঃখ আছে। অরুর কথায় কৃতিকের ঠোঁট বাঁকা হাসিতে প্রশস্ত হয়। তারপর হুট করেই চোখ মুখ কুঁচকে সামনের মনিটরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, ঠিকই বলেছিস, আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, সে তো জানি। আপনি কৃত্তিক কুঞ্জের ছোট সাহেব কি না, দুঃখ তো থাকবে। আচ্ছা, তখন হঠাৎ ছুরিটা চেপে ধরতে গেলেন কেন শুনি? চেপে না ধরলে তো তোর আঘাত লাগতো। কৃতিকের হাতের ক্ষতটা অনেক বেশি গভীর। অরুর ভেতর ভেতর অনুশোচনা হচ্ছে, ওর জন্যই আজ এমনটা হয়েছে। তাই ও কৃতিকের ক্ষতস্থানে হালকা ফু দিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে নরম সুরে শুধালো, বেশি ব্যথা লাগছে? নিজের শরীরটাকে কাউসের উপর ছেড়ে দিয়ে কৃতিক চোখ বন্ধ করে বলল, এখন কম লাগছে। মাঝরাত চলমান। দিনের আলো শেষ হতেই তাপমাত্রা নেমে গিয়ে চারিদিকে কনকনে শীতল হাওয়া বইছে। অনু আর অরু বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ ছাদ বারান্দায় এখনও টিমটিমিয়ে ফেরি লাইট জ্বলছে। সেখানে গোল হয়ে বসে আছে অর্ণব, সায়র, এলিশা।
কৃতিক ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। ওরা সবাই সারা রাত ধরে কিছু একটা পরামর্শ করেছে। অর্ণব কোলের ওপর ল্যাপটপ নিয়ে এখন কি যেন পড়ছে। এলিশা দ আকারে বসে অর্ণবকে বলল, তুই কবে এসব বন্ধ করবি অর্ণব? অর্ণব ভ্রু কুঞ্চিত করে বলল, বন্ধ করবো মানে? তোর বাবাকে ওরা আটকে রেখেছি, ভিডিও প্রুফও পাঠিয়েছি। তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমরা ওই রিক্সি জায়গাতে একা যেতে দেবো? সায়র পাশ থেকে বলল। আচ্ছা, আমরা পুলিশকে কেন বলছি না? অর্ণব দাঁত কিড়মিড়িয়ে বলল, গর্ধব, পুলিশকে জানালে এলিসা ফেসে যাবে। তাছাড়া ক্লাবটা ইউএস এর নয়, থাইল্যান্ডের। ওদের বাক বিতণ্ডার মাঝে কৃতিক না ঘুরেই বলল, অর্ণব, প্রাইভেট জেট বুক কর। ওর ফ্লাইট ফোবিয়া আছে, ওখানে বিজনেস ক্লাসে যেতে পারবো না। আশ্চর্যের শেষ সীমানায় গিয়ে সায়র, অর্ণব, এলিশা সবাই একই সুরে বলল। ওরু, তীরের শিলার মতো এক ভুরু উঁচিয়ে কৃতিক জবাব দেয়। ইয়েস অরু। সায়র ব্যতিব্যস্ত হয়ে বলল, লাইক সিরিয়াসলি জেকে, আমরা একটা মিশন নিয়ে থাইল্যান্ড যাচ্ছি, আর তুই সেখানে বিপদের মধ্যে ওরুকে নিয়ে যাবে? আমি যেখানে থাকবো সেখানে অরুর কোনো বিপদ নেই। এলিশা শুধালো। কিন্তু হঠাৎ অরুকে এভাবে? কৃতিক সিগারেটের শেষ অংশটা পায়ে পিষ্ট করে দাঁত চেপে বলল। Yesterday someone tried to attack her. এবার সবাই তার স্বরে বলল। কি? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ঠিকই শুনেছিস। ওই বাস্টারটার ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই নিজ কর্ম ভোগ করবে সে। কিন্তু এই মুহূর্তে আমি ওরুকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিন্তে থাকতে পারবো না। কিন্তু অনু, ওর উপর কোনো অ্যাটাক আসবে না তার কি গ্যারান্টি? এলিশার প্রশ্নের জবাবে কৃতিক বলে, অনুর জন্য চিন্তার কারণ নেই, কারণ ও বেশিরভাগ সময় হসপিটালে থাকে। তাছাড়া প্রত্যয় থাকতে ওনার সাথে খারাপ কিছু হওয়ার চান্স নেই। এতক্ষণ পর সায়র উচ্ছ্বাসিত হয়ে বলল, ভালোই হবে, তোরা তোদের মিশন ফিশন শেষ করবে, সেই ফাঁকে আমি আর ওরু একটু ব্যাংককের সমুদ্র বিলাস সেরে আসবো। নট এ ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ তোর পশ্চাদেশ বরাবর লাথি মেরে কনকনে বরফ শীতল ঠান্ডা পানিতে ফেলে দিয়ে ঠোঁটের কোণে একটা কপটতা মিশ্রিত হাসি ঝুলিয়ে কৃতিক বলে, নো চান্স ব্রো, শি ইজ মাইন। আমেরিকার আবহাওয়া মানে আধুনিক ভাষায় মুড সুইং। এদেশে আলাদা করে বর্ষা মৌসুম নামে কিছু নেই বলে পুরো বছরের যখন তখনই প্রকৃতি ধারণ করে তীব্র বর্ষারূপ। বিশেষ করে শীতে প্রকাণ্ড কুয়াশা আবৃত ধরণীকে আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পশলা ঝুম বৃষ্টি। আজও তেমন করে অপ্রত্যাশিতভাবেই প্রকৃতিতে হানা দিয়েছে তীব্রাকার বর্ষাকাল। সকাল সকাল তো ভালোই রোদ উঠেছিল, আর এখন দিনের আকাশ মেঘে ঢেকে ঢুকে সন্ধ্যা রাতে পরিণত হয়েছে। জানালার কাচ গলিয়ে বৃষ্টির ছাঁট এসে আছড়ে পড়ছে রুমের মেঝেতে। কোনো হাতের কাজ রেখে দ্রুত এগিয়ে গিয়ে জানালার কাজটা পুরোপুরি টেনে দিল। এখন ঠান্ডাও কম লাগছে খানিকটা। সেই কখন থেকে অনুর ডাকাডাকির ফলস্বরূপ এতক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজগুলো সেরে নিল অরু। খানিক বাদে ফোলা ফোলা চোখ নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘ্যান ঘ্যান করে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি দরকার আপা, আমি যেতে চাই না ওনাদের সাথে। তুই কেন অযথা জামা কাপড় গোছাচ্ছিস? অরুর জামা কাপড়গুলো গুছিয়ে সযত্নে ট্রলি ব্যাগে রাখতে রাখতে অনু বলে, যেতে চাস না মানে? সারাদিন তো ঘরে মনমরা হয়ে বসে থাকিস, ভার্সিটিতেও যাচ্ছিস না কিছুদিন ধরে। আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না। তার চেয়ে বরং কৃতিক ভাইদের সাথে ঘুরে আয়, মনটা ভালো হয়ে যাবে। তাছাড়া কৃতিক ভাইয়ের মেয়ে বান্ধবী কি যেন নাম? অরু ঘাড় ঘুরিয়ে জবাব দেয়, এলিসা আপু। নিজের অলস শরীরটাকে বিছানায় ছেড়ে দিয়ে অরু বলে, আমি এখন বড় হয়ে গেছি আপা, কারো আদর করা না করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। অনু সব কিছু ঢুকিয়ে লাগেজের চেইন লাগাতে লাগাতে বলল,
তাহলে অযথা যাব না বলে কেন ঠং করছিস? দেখ ওরু, আগামী কয়েকদিন হসপিটালে অনেক ব্যস্ত থাকবো আমি। ঠিকমতো বাসায় আসতে পারবো কিনা সন্দেহ। তার চেয়ে বরং তুই এই ফাঁকে ঘুরে আয়। এসে দেখবি আমাদের মায়ের অপারেশন সাকসেসফুল। তাছাড়া কৃতিক ভাই তো বলেছে তারা ঘুরতেই যাচ্ছে। অরু মুখ ফুটে আর জবাব দিল না, শুধু মনে মনে ভাবলো, সমস্যাটা তো ওই কৃত্তিক ভাইয়াকে নিয়েই। সে তো এলিসা আপু টাপু কাউকেই মানে না। আর এখন অত দূরে তার সাথে গেলে তো মাথার উপরে উঠে তাণ্ডব নৃত্য চালাবে, কথার মাথায় উঠবে আর বসবে সারাক্ষণ ওয়ার্ডার আর হুকুম। এইসব আমি একদম নিতে পারবো না। কি রে, কি ভাবছিস? ঘুরে আয়, এতে তোরই লাভ। আমার সুযোগ থাকলে তো আমিও যেতাম। তাছাড়া মা সুস্থ হয়ে গেলে তো আবার আগের মতো জীবন কাটাতে হবে। তুই তো জানিস মা ঘুরেঘুরি একদম পছন্দ করেন না। অনুর কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দু হাতে ওর গলা জড়িয়ে ধরে বলল, তুই বেস্ট আপা। ইস, তুই যদি আমার মা হতি। অনু অরুর দু হাতের উপর নিচের হাত রেখে বলে, হয়েছে, আর তেল দিতে হবে না। এখন দ্রুত রেডি হয়ে নেই। কৃতিক ভাইয়া ভার্সিটিতে গিয়েছে, সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্ট যাবে। কয়েক মুহূর্ত কথা থামিয়ে আবারও সচকিত নয়নে অনু বলে, তুই একটা জিনিস খেয়াল করেছিস সরু? কি জিনিস? কৃতিক ভাই বোধহয় এত বছর পর অবশেষে আমাদের বোন হিসেবে মেনেই নিয়েছে। না হলে তোকে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বলবে? অরু নিজ পায়ে স্লিপার পরতে পরতে বলল, সে আমি জানি না, বাদ দে তো ওনার কথা। এই ভালো এই খারাপ, কই কোনোদিন তো বলতে শুনলাম না অরু বোন আমার, এদিকে আয়, ওসব করু না, বুঝেছিস? অরুর কথার পাছে অনুর বুক চিরে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস। অরু উঠে গিয়ে জানালা গলিয়ে বাইরের বৃষ্টি ভেজা তকতকে রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করলো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল কয়েকদিন আগে ঘটে যাওয়া সেই ভয়ানক গা ছমছমে ঘটনার কথা। সেদিন কৃতিক সময় মতো না এলে কি হয়ে যেত? ভাবলে এখনো শরীরের সবকটা লোমকূপ দাঁড়িয়ে যায় অরুণ। আচ্ছা, সেদিনের সবটাই কি কৃতিকের করুণা ছিল, নাকি অন্য কিছু? অন্যকে করুণা দেখাতে গিয়ে মানুষ কোনোদিনও নিজেই আঘাতপ্রাপ্ত হয়? উত্তর জানা নেই অরুণ। চোখের সামনে কালো মার্সিডিসটা দেখেই অরুর ভাবনার সুতোতে টান পড়ে। তার মানে কৃতিক চলে এসেছে। ওদিকে অরু এখনো রেডি না হয়ে আকাশ পাতাল কল্পনায় বিভোর। আনমনা মেয়ে একটা। খারাপ আবহাওয়া আর ঝুম বৃষ্টির মাঝেই ইউএসএ ছেড়েছে ওদের প্রাইভেট জেটটা। তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতেই ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন। সেই সন্ধ্যা রাত থেকেই নিজ কেবিনে পড়ে পড়ে ঘুমাচ্ছে অরু। এছাড়া অবশ্য করার কিছু নেই ওর, কারণ চোখ খুললেই কেমন মাথা চক্কর দিয়ে ওঠে, পেট থেকে উগড়ে বেরিয়ে আসে সব খাবার। অরুর মতে সবার সামনে বমি করে ভাসিয়ে নিজের মান সম্মান খোয়ানোর চেয়ে ঘুমিয়ে থাকাই শ্রেয়। তাতে যে যা ভাবে ভাবুক। তখন মাঝরাত, আর একটু পরেই থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। অরু সারা রাত ঘুমিয়ে কাটালেও ওরা চারজনের একজনও ঘুমায়নি। সবাই মিলে রাত জেগে একটা বড়সড় প্রিপ্ল্যান তৈরি করেছে ওরা। মাঝরাত্রিরে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে কৃতিক এসেছে অরুকে এক নজর দেখার জন্য। অরুর কেবিনের দরজাটা হাট করে খোলা ছিল, যার ফলে নক করতে হয়নি আর। কৃতিক সোজা ঢুকে গিয়েছে ভেতরে। অরু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রিম লাইটের নীল আলোতে আজর সুন্দর লতানো শরীরটা দৃশ্যমান। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন পাজামা উঠে আছে হাঁটুর কাছে। মোমের মতো সুন্দর পা দুটোর একটাতে নুপুর নেই। কি করে থাকবে? সেটা তো বহু আগেই পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে অরু। পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে কৃতিকের দৃষ্টিগত হলো অরুর মেধহীন দুধে আলতা বর্ণের লতানো পেট। পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। দেখলে মনে হবে অরুর নারীদেহের সৌন্দর্য বৃদ্ধির জন্যই তার এমন মাঝ বরাবর অবস্থান। ঘোর লাগা চোখে খানিকক্ষণ ওই তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীরবে শুষ্ক ঢোক গিলল কৃতিক। কোনো এক অজানা সংযমের কারণে ওর হাত দুটো মুঠিবদ্ধ হয়ে আছে। শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের মধ্যেও ঘেমে যাচ্ছে শরীরটা। কৃতিকের পরনে ছিল
ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার, হাতে ক্রোকোডাইল স্কিনের ব্ল্যাক বেল্ট ঘড়ি, জিভ দিয়ে অধর যুগল ভিজিয়ে এসির পাওয়ার আরও খানিকটা বাড়িয়ে দিল। না, তবুও ঠান্ডা লাগছে না। ওদিকে প্রচণ্ড ঠান্ডা পেয়ে অরু নড়ে চড়ে আরও খানিকটা গুটিসুটি মেরে শুয়েছে। এবার শুধু পেট নয়, পেট পিঠ দুটোই দৃশ্যমান। উন্মুক্ত ফর্সা পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুলগুলো। কৃতিক নিজের অবাধ্য বাসনাগুলোকে বারবার মাথা থেকে দূর করতে চাইছে। মনটাকে রাম ধমক দিয়ে বারবার বলছে, ওর পেটের দিকে নয়, ওর মুখের দিকে তাকা, কি ইনোসেন্ট মায়া মায়া ঘুমন্ত মুখটা। অথচ চোখ দুটো আটকে আছে ধবধবে ফর্সা পেটে। ইচ্ছে করছে সেখানটায় আঙুল ঘুরিয়ে হাজারটা আঁকিবুকি করতে, কিন্তু তা তো সম্ভব নয়। কৃতিক খারাপ, রকচটা, বদমেজাজি হতে পারে, তবে ক্যারেক্টারলেস কিংবা মেয়েবাজ ছিল না কোনো কালেই। ও হৃদয়ে অরুর প্রতি এই অবাধ্য অনুভূতিগুলো কাজ করা নিতান্তই স্বাভাবিক। তবে এসব অদম্য অনুভূতিকে এই মুহূর্তে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না মোটেই। তাই ঘুমন্ত অরুকে কয়েক দফা ঝাড়ি দিয়ে দ্রুত ওর কেবিন ত্যাগ করে কৃতিক। অতঃপর মনোসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কেবিনের বাইরে চলে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। কিন্তু এ কি, ল্যাপটপেও একটু আগের দৃশ্য ভাসমান। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে তাকালো। ছোট্ট জানালা ভেদ করে তিমিরে ঢাকা আকাশ পানে। তখনই একজন কেবিন ক্রু এসে খুবই নমনীয় স্বরে শুধালো, স্যার ঘন্টাখানিকের মধ্যেই ল্যান্ড করব আমরা। কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা স্ন্যাক্স খাবেন? পেট। কৃতিকের কথাটা ঠিক বোধগম্য হলো না লোকটার। তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়ে মানে স্যার কি খাবেন? কৃতিক বিরক্ত হয়ে জানালা থেকে চোখ সরিয়ে বলে, বললাম তো পেট খাবো। কৃতিকের জবাবে লোকটা ভ্যাবাচাকা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। লোকটার কিংকর্তব্য বিমূঢ় চাহনি দেখে এতক্ষণে কৃতিকেরও বোধগম্য হলো যে ওর জিহ্বা স্লিপ কেটে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আর এই মুহূর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অস্বস্তিও হচ্ছে ওর নিজের। তাই তাড়াহুড়ো করে বলল, কিছু নেব না, ইউ ক্যান গো। লোকটা বো করে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতেই কৃতিক দুহাতে নিজের চুল টেনে কটমটি অস্পষ্ট সুরে বলল, তোর জন্য কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাই। দুনিয়াতে আর মানুষ পেলি না, তোকে আমার স্টেপ সিস্টারই হতে হলো। না পারছি তোকে ধরতে, না পারছি ছাড়তে। ল্যান্ডিংয়ের পর আরও ঘন্টাখানেক গাড়ির পথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছালো ওরা 5 জন। এটা হোটেল কম রিসোর্ট বেশি মনে হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসোর্টের বিশাল জানালা দিয়ে চাইলে স্পষ্ট চোখে সি বিচ দেখা যায়। সেই সাথে অপার প্রাকৃতিক সৌন্দর্যতা আছে। ওরা 2টা ভিলা বুক করেছে, একটাতে 2টো রুম, অন্যটাতে পাশাপাশি 3টা। কিন্তু কে কোন রুমে থাকবে সেই নিয়েই বাঁধল বিপত্তি। এলিশা কিছুতেই অর্ণবের ধারে কাছে থাকবে না। ওদিকে এলিশার মতামতে অর্ণবের ঘোর আপত্তি। এলিশার পাশের রুম ছাড়া কিছুতেই অন্যত্র রুম গ্রহণ করবে না সে। সায়র ওদের লাভ বার্ডের মধ্যে থাকতে নারাজ। এদিকে কৃতিকও সায়রকে কোনো মতেই অরুর ধারের কাছে থাকতে দেবে না। শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে এলিশা, অর্ণব আর সায়র রক পেপার সিজার খেলেই রুম ভাগাভাগি করে নিল। অরু এখানে সবার চেয়ে ছোট, তার উপর কৃতিকের সাথে এসেছে, তাই নীরব দর্শকের মতোই যে রুমটা ওর জন্য বরাদ্দ করা হলো তাতেই গিয়ে ঢুকে পড়ল। সারা রাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা, এখন একটু ঘুমানো দরকার। তাই দেরি না করে জামা কাপড় ছেড়ে আবারও এক দস্তুর ঘুমিয়ে নিল অরু। ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে রুমে এসে এলিশাও ঘুমিয়ে গিয়েছিল দ্রুতই। তবে ভিডিও গেমের গোলাগুলির কর্কশ আওয়াজে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই সেই ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়ার দরুন একরাশি বিরক্তি নিয়ে ভ্রু কুঞ্চিত করে পাশ ফিরে তাকালো এলিশা। তখনই দেখতে পায় অর্ণব ওর রুমের ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে। অর্ণবকে দেখেই এলিশার জিভটা তেতো হয়ে উঠল, ভেতরটা চিড়বিড়িয়ে ফেটে পড়ল রাগে। ও চিৎকার দিয়ে বলে উঠল, এখানে কি করছিস তুই?
অর্ণব নরম কণ্ঠে বলল, আরে আরে আস্তে, আশেপাশে সবাই ঘুমোচ্ছে। হ্যাঁ তো, আমিও তো ঘুমাচ্ছিলাম, তাহলে তুই এখানে কেন? যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায়, তাই পাহারা দিতে এসেছি। আমার ঘুমের প্রয়োজন নেই, তুই গিয়ে বরং ঘুমা। আমি ওদের সোনার ডিম পাড়া হাঁস অর্ণব, ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার। অর্ণব ভ্রুকুচকে বলল, তোর এত তেজ কেন বলতো? আমি বলে তোর এত তেজ সহ্য করছি, অন্য কেউ কোনোদিন সহ্য করবে কিনা দেখিস। এলিশা ঝাঁজ নিয়ে বলল, কে বলেছে তোকে সহ্য করতে? দূর হ তুই। আমাকে এত বিরক্ত লাগে তোর? হ্যাঁ, তোর এইসব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে। কই, সায়া আর জেকে তো এমন করে না, তাহলে তুই কেন? অর্ণব উঠে এসে এলিশার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, ওরা তোকে বন্ধুর চোখ দিয়েই দেখে, কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি। এলিশা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোবাসার আর মানুষ পেলি না? এলিশার আহত কণ্ঠস্বরে অর্ণবের রাগে ফেটে পড়া চোখ দুটো মুহূর্তেই যেন অসহায় হয়ে গেল। ও একটানে এলিশাকে বুকের মধ্যে জাপটে ধরে বলল, ভালোবাসা কি এত গুণে বেঁচে হয় বল? তোর ওতে যেমনই হোক, তবুও আমি তোকেই ভালোবাসি, ভবিষ্যতেও তোকে ভালোবাসবো। তুই অবহেলা করলেও বাসবো। তুই যতবার আমাকে দূরে সরিয়ে দিবি, ঠিক ততবার আমি তোকে চুম্বকের মতন তোর কাছে টেনে নিয়ে চলে আসব। তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস, আমি আরো কাছে গিয়ে তোর অন্তরাত্মায় মিশে যাব। তাও কোনোদিন তোর পিছু ছাড়বো না। শুধু একটা অনুরোধ, আমার ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না জান। ভালোবাসতে কারণ লাগে না, এটা ম্যাজিকের মতন হুট করেই হয়ে যায়। আমি শুধু তোর জীবন সঙ্গী হয়ে সারাটা জীবন তোর পাশে থাকতে চাই। এটা কি খুব বেশি চাওয়া বল? অর্ণবের একরাশ ভালোবাসার স্বীকারোক্তির মাঝেও এলিশা নিশ্চুপ। অথচ অর্ণবের শার্টের ভাঁজে অশ্রু ভেজা নয়ন দুটো মুছে যাচ্ছে বারংবার, নিঃশব্দে নির্লিপ্তে। প্রতি মাসের নির্দিষ্ট সময় আসা প্রচণ্ড পেটের ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙেছে অরুর। ঘুমের ঘোরে অস্পষ্ট সুরে অনুকে ডাকছেও। আপা, পেট ব্যথা করছে, এবার মনে হয় মরেই যাব আমি। কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোনো আওয়াজ এলো না। খানিকক্ষণ ডাকাডাকি করে অনুর সাড়া না পেয়ে অরু যখন চোখ মেলে তাকায়, তখনই মনে পড়ে যায় ও তো ব্যাংককে আছে। আপা কি করে আসবে এখানে? উপায়ন্তর না পেয়ে দুহাত পেটে চেপে ধরে অরু নিজেই উঠে গিয়ে ব্যাগ হাতড়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ তন্ন তন্ন করে ফেলেছে অরু, কিন্তু সেসব কিছুই নেই। অরুর মনে আছে আসার সময় অনু ব্যাগ গুছিয়ে দিয়েছিল। অরু আঁতকে ওঠে, অসহায় কণ্ঠে বলে উঠল, তার মানে কি আপা সেসব কিছুই দেয়নি? এখন কি করব আমি? কাকে গিয়ে বলবো? ওদিকে পেটের ব্যথাটা ক্ষণিকের মাঝেই হলহলিয়ে ছড়িয়ে পড়েছে সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে। কোমর আর পা দুটো অসাড় হয়ে আসছে। অপারগ অরু প্রচণ্ড পেটের ব্যথায় মেঝেতেই শুয়েই গড়াগড়ি শুরু করে দিয়েছে। এলিশা অন্য ভিলায় আছে, পাশের রুমে কে আছে সেটাও জানা নেই অরুর। সময়ের ব্যবধানে এতক্ষণে হয়তো পরনের কাপড় চোপড়ের অবস্থাও বেগতিকর। কোনরূপ উপায়ন্তর না পেয়ে এভাবে মেঝেতে পড়ে থেকে ঠিক কতক্ষণ যাবৎ কাতরাচ্ছিল তা মনে নেই অরুর। তখন দুপুর হয়ে এসেছে। দরজায় সজোরে কড়া নাড়ার ঠক ঠক আওয়াজ হতেই কম্পিত হলো অরুর শরীর। মেঝেতে শোয়া অবস্থাতেই দৃষ্টিপাত করলো দরজার দিকে। বাইরে থেকে কৃতিকের গভীর কণ্ঠ ভেসে আসছে। অরু, দরজা খোল। কৃতিকের আওয়াজ পেয়ে অরু আরো বেশি গুটিয়ে গেল। এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিতে কৃতিকের মুখোমুখি হতে চায় না ও। যতই হোক কৃতিক ওর চেয়ে গুনে গুনে 12 বছরের বড়। আজ এভাবে দেখে নিলে এরপর কৃতিকের চোখের দিকে চাইবে কিভাবে ও? ওদিকে কৃতিক ডেকেই যাচ্ছে এক নাগাড়ে। অরু, দরজা খোল, তাহলে আমি পাসওয়ার্ড চেপে ভেতরে চলে আসবো। আর আসলে কোণে কোণে শখানে থাপ্পড় খাবি তুই। কৃতিকের অতীব মাত্রার হুমকির মুখে পড়ে। অরু মিনমিনিয়ে কাতর কণ্ঠে বলল, কিভাবে খুলবো? ওপাশ থেকে বিরক্তির চরম সীমানায় গিয়ে কৃতিকে বলে, কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি? অরু কাঁদো কাঁদো সুরে জবাব দিল, আপনি ফিরে যান দয়া করে।
অরুর কথাটা বলতে বাকি তার আগেই পাসওয়ার্ড চেপে ভেতরে প্রবেশ করে কৃতিক। তুই নাকি ব্রেকফাস্ট করতে চাস না? কেন চাস না? শাসাতে ভেতরে ঢুকে অরুকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এলো কৃতিক। ওর মাথার কাছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন হয়ে শুধালো, কি হয়েছে তোর? এইভাবে মেঝেতে শুয়েছিস কেন? পেট ব্যথা করছে? শরীর খারাপ লাগছে খুব? ডাক্তারকে কল করবো? অরু কাচুমাচু হয়ে চোখ খিচে বলল, আপনি দয়া করে চলে যান। যাবো মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাব? আমি কি তোর সার্ভেন্ট? অরু জবাব দিল না। একে তো পেটের অসহনীয় ব্যথা, তার উপর এই লোকের মাথা খারাপ করা ধমকাধমকি। না পেরে নীরবে কাঁদছে অরু। কৃতিক অরুকে কোলে নেওয়ার জন্য দুহাত বাড়াতে যাবে, তখন আবারও ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে ওঠে অরু। না, ছুবেন না আমায়, অনুরোধ করছি। কৃতিক এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো অরুর পানে, অতঃপর চোয়াল শক্ত করে বলল, তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটারই ধার ধারে না আমি। সেটা ভবিষ্যতে আরো ভালো করে বুঝতে পারবি। কথা শেষ করে একটানে অরুকে কোলে তুলে নিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে। কৃতিক ভুরু কুঁচকে অরুকে কোলে রেখে নিজের হাতের দিকে দৃষ্টিপাত করল। এমন বিব্রতকর পরিস্থিতিতে এ জীবনে পড়েনি অরু, তাই করণীয় কিছু না পেয়ে কৃতিকের কলার চেপে ধরে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে রেখেছে ও। লজ্জায় ভয়ে মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, আর অরু তাতে ঢুকে আশ্রয় নিক। এ দুনিয়াতে আর কোনো কাজ নেই ওর। ও শিট, আমাকে কেন বলিস নে? আমি আরো ভাবলাম কি না কি। নিজের হাতে নজর বুলিয়ে কথাটা বলে কৃতিক অরুর মুখের দিকে চাইল, যে এখনো চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। তুই কি এখনো ছোট বাচ্চা? হ্যাঁ, তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে? অরু চোখ বুজে এদিক ওদিক মাথা নাড়ালো। কৃতিক দাঁতে দাঁত চেপে বলল, তাহলে সারাদিন কেন এইভাবে কষ্ট সহ্য করলি? কেন আমাকে বললি না? কি হলো, উত্তর দে। অরুর জবাব নেই। জবাব কি দিবে? ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই। কৃতিক নিজের রাগ সংযত করে অরুকে বিছানায় শুয়ে দিয়ে এলিশাকে কল করে আসতে বলল। অরু বিছানায় শুয়ে এক চোখ সামান্য খুলে কৃতিককে দেখতে চেষ্টা করলো, যার সফেদ রঙা শার্টটা খানিকক্ষণ আগেই নষ্ট করে দিয়েছে অরুর নারী সত্তা। অথচ কৃতিকের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো এখনো তার বোকা অরুকে বকাঝকা দিতেই ব্যস্ত। পড়ন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বার জল ভলভলিয়ে ফুলে ফেঁপে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীলরঙা স্বচ্ছ পানির সলাৎ সলাৎ ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করে এক নজর দেখলে মনে হবে নীলরঙা অমৃতের মাঝে কেউ চকচকে হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সূক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতীব মূল্যবান হিরে জহরতই কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে অরু। শিপ থেকে নামার পরেই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে। ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে অরু। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গাউনে পরিণত হয়েছে। এক হাতে মুক্তা আর ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাঙ্গলস। হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে এই জনমানবহীন ছেঁড়া দ্বীপের আধিপত্য শুধুই ওর। ওই যুগ যুগ ধরে সমুদ্রে বসবাসরত রূপকথার সেই সাগর কন্যা, যে কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী। অরু পিছিয়ে পড়েছে দেখে এলিশা পিছন ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল ওকে। অরু, তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? এলিশার কথার মাথায় কৃতিকও এবার সামনে থেকে পিছনে এক ঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশাল আকৃতির ও রোদ চশমা, লম্বা স্টাইলিশ চুলগুলো সাগর তীরের ঝোড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উড়ছে। বারবার ব্যাক ব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই।
পরনে সাদা টি শার্টের উপর কেলভিন ক্লাইন খচিত ডেনিম ট্র্যাকস্যুটে গ্লোবাল সুপারস্টারদের মতোই সুপুরুষ লাগছে তাকে। এলিশার ডাকে অরু ঝিনুক কুড়ানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসা সবাইকে। এলিশা আল্ট্রা মডার্ন ধাঁচের মেয়ে। এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্র বিলাস করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি একটুও। স্কিনি লেদার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাঙ্ক টপ, তার ওপর লাল রঙা লম্বা কোটি। এলিশার সাথে রং মিলিয়ে অর্ণব ও লাল রঙের শার্ট পরেছে, যা নিয়ে সেই কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি উড়াচ্ছে। ওদের থেকে চোখ সরিয়ে অরুর চোখ গেল কৃতিকের দিকে, যে সমুদ্র বিলাসে সেও এক মনে ফোন ঘাটছে। তবে মজার বিষয় হলো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙে কৃতিককে এই প্রথম দেখল অরু। এমন ব্যতিক্রম স্টাইলে মানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অরুর মনের মতো। সায়রের মাথার স্ক্রু ও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াও বেশ ভালো। 3/4 সাথে ফ্লোরাল প্রিন্টেড শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলে অরুর চোখ গেল বিস্তার বেলাভূমি ছাপিয়ে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সারি সারি নারিকেল গাছ, তার উপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েক ক্রোশ সমুদ্র পাড়ি দিয়ে তবেই হদিশ মেলে অপার সৌন্দর্য বেষ্টিত এই ছেড়া দ্বীপে। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষণীয়। যে যার মতন করে নিংড়ে নিচ্ছে সমুদ্র তীরের ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্র স্নানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুরসত পেয়ে চারিদিকের সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে এতক্ষণ যাবৎ এক নাগাড়ে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটা এখন আপাতত দেখার পালা। আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিসিটি, ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সব একই সাথে হ্যাক করব আমি। জ্যাক বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে, আর সায়র তুই হবি এলিসার অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইড একযোগে হাতছাড়া হয়ে যাবে তখন ওরাই নিজেদের মধ্যে গন্ডগোল লাগাবে। সেই ফাঁকে তুই এলিসা ওর বাবাকে গিয়ে শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে নিয়ে আসবি। এটাই হলো শর্টকাট রাস্তা। জ্যাক ঠিক এই পজিশনে ওয়েট করবে। কথাটুকু শেষ করে সায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিল অর্ণব। সায়র ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন এলিসার অ্যাসিস্ট্যান্ট হতে যাব? তুই হ, আফটারঅল তোর পেয়ারের লাল হলো এলিসা। এলিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখায় ব্যস্ত। সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে অর্ণব বলল, তাহলে হ্যাকিং এর কাজটা বরং তুইই কর, দেখি কোন ঘোড়া ডিম পারিস। কৃতিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতে বলল, বাচ্চাদের মতো সিলি ঝগড়াঝাটি বন্ধ কর। আমার জন্য KTM 390 রেন্ট করার ব্যবস্থা কর, যেন তোর বাইক রাইড করে মজা পাই না আমি। অর্ণবের বিরক্তি মাখা চোখ দুটো এবার সায়রের দিক থেকে ঘুরে কৃতিকের দিকে গেল। হেলদোলবিহীন কৃতিককে উদ্দেশ্য করে অর্ণব তেতে বলে উঠল, তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিসনি যে কি? কৃতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলেশীন মুখে বলল, দুটো জিনিস আমি কম্প্রোমাইজ করি না অর্ণব, আর কোনোদিন করবো না। তার মধ্যে একটা হলো বাইক। সায়র আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আরেকটা? কৃতিক এবার নিঃশব্দে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে খুবই মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে কাস্টল বানাতে ব্যস্ত। অরুকে বালু দিয়ে কাস্টল বানাতে দেখে সায়রও এগিয়ে গেল সেদিকে। অরুর পাশে গিয়ে বসে আগ্রহীদের স্বরে বলল, আমি হেল্প করব। অরু উল্টো প্রশ্ন করে শুধালো, সত্যি করবেন? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত লাগায়। অরুকে সাহায্য করতে করতে সায়র খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, সেই সাথে অরুকেও। বালুর কাস্টলটা তখন প্রায় তৈরি হয়ে গিয়েছে। দুজন মিলেমিশে করায় বেশ সুন্দরভাবেই ফুটে উঠেছে ডিজাইনটা।
এবার ফিনিশিংয়ের পালা। বালুর আস্তরে আলতো করে হাত বুলাতে গিয়ে অরুর হাতে একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি, তৎক্ষণাৎ কয়েক মিটার দূর থেকে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কৃতিক। শাহরের বাচ্চা! আচমকা চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইল সায়ন। কয়েক মিটার দূরত্বে হাত মুঠি করে দাঁড়িয়ে থাকা কৃতিকের মুখভঙ্গিমা দেখেই ওর গলা শুকিয়ে গিয়েছে। কৃতিকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালেই বোঝা যায় ও গত আধ ঘন্টা যাবৎ সূক্ষ্ম নজরে এদিকেই তাকিয়েছিল। আর এই মুহূর্তে সায়রের খবর আছে। নিজেকে বিপদমুক্ত করতে সায়র তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু করে সযত্নে তৈরা কাস্টলটা ঠাস করে ভেঙে ফেলল। এবার শুধু কৃতিকের নয়, অরুর মেজাজও সপ্তম আসমানে চড়ে গেল। এক ঘুষিতে সায়রের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে হলো। শালা ভিতুর ডিম একটা। সায়র ভয়ার্ত চাহনি নিয়ে একবার কৃতিকের দিকে তাকালো, তার একবার চোখ ঘুরিয়ে অরুর দিকে। সঙ্গে সঙ্গে কৃতিকের আওয়াজ ভেসে এলো, আবার ওদিকে চোখ দিয়েছিস? এদের কাহিনী দেখে অরু বিরক্ত হয়ে ধাপ ধাপ পা ফেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সবাই সব সময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তির্যক আলো মিয়ে গিয়ে গোধূলি নেমেছে। সোনালি আলোর ছটায় ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে। সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে অরু। তবুও হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর। সবাইকে কেমন পর পর লাগছে। ছোট্ট বাচ্চারা কেমন আম্মুর কাছে যাব বলে বায়না ধরে। অরুরও তেমন বলতে ইচ্ছে করছে আপার কাছে যাব, কিন্তু ও তো এখন আর ছোট নয়। তাই সেসব বলে নিজের আত্মসম্মানের 12টা বাজানোরও কোনো ফুরসত নেই। ওদিকে সায়রকে ইচ্ছে মতো কতগুলো ঝাড়ি দিয়ে অনেকটা দূরত্ব রেখেই অরুর পিছু নিয়েছে কৃতিক। মনে মনে বলছে, দেখি কত দূর যেতে পারিস, আমি আটকাবো না। আটকাতে গেলে তোর খবর আছে। এর মাঝেই কৃতিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই ও এবার দ্রুত পা চালাতে লাগলো অরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কৃতিক। দেখলো অরু একটা অচেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। অরুর পাশেই দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুঁজো বৃদ্ধা মহিলা, যার বিনুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত। কৃতিক খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়েই সবটা বোঝার চেষ্টা করলো। তারপর এগিয়ে গিয়ে ফট করে অরুর হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকটার হাতে এগিয়ে দিয়ে বলল, আমি এক্সট্রিমলি সরি, ইউ মে গো নাও। লোকটা কৃতিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই কৃতিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকালো। ওর বাজ পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তেই শুষ্ক ঢোক গিলে উল্টো পথে হাঁটা দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় তেতে উঠল অরু। কণ্ঠে একরাশি বিরক্তি আর ঝাঁজ নিয়ে বলল, আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজাকারের হাতে ওই বৃদ্ধ মহিলা সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? হ্যাঁ, উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো? মায়ের শাসন বারণ ছাড়া উচ্ছৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে অরু তা নিজেও জানে না। তবে কথার মাঝপথেই কৃতিকের শক্ত হাতের চাপেটাঘাত এসে আছড়ে পড়ল ওর নরম তুলতুলে গালে। চড়ের আঘাতটা এতই জোরে ছিল যে অরুর মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গালটা। আগে মানুষ চিনতে শেখ, পরে চাষ করতে আসিস, ইডিয়েট। নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে কৃতিকের অগ্নিমূর্তির দিকে তাকালো অরু। অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রাঙা আলোয় ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় গৌড় মুখটা মুহূর্তে কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তীর তীর করে কাঁপছে। অরু মুখ উঁচিয়ে ওর কথার পাছে কিছু বলতে যাবে, তার আগেই কৃতিক দাঁতে দাঁত পিষে বলল,
আমার চোখের সামনে থেকে যাও অরু, নয়তো আরও মার খাবি। এই মুহূর্তে তোর মুখটা আমি দেখতে চাই না। কৃতিকের কথায় পারদের মতো তেজ ছড়িয়ে পড়ল অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতোই রাগ উগড়ে উঠছে ভলভল করে। রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হনহন করে উল্টো পথে হাঁটা দিল অরু। কৃতিকেরও মাথায় আকাশ সম জিদ চড়ে আছে, তাই ও নিজেও অরুর কথা চিন্তা না করেই হাঁটা দিল অরুর বিপরীত দিকে। পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিনের ছোটাছুটি শেষে সন্ধ্যা হতেই ঝরঝরিয়ে ক্লান্তি নেমেছে রক্ত মাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু। গন্তব্য কৃতিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমোলে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা। বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা একরাশ অভিমান, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারের মতো হসপিটাল টু বাড়ি সবকিছু ছাপিয়েও ওর মনে ভেসে বেড়াচ্ছে খুশির লাবডুর। আর তো মাত্র কিছুদিন, তারপর মা ঠিক আগের মতো হাঁটবে, চলবে, কথা বলবে, ওদের দুবোনকে শাসন করবে, আদর করবে। ও আর অরু আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদুরে বাচ্চা হয়ে যাবে। এর চেয়ে খুশির আর কী বা হতে পারে? এত সব ভাবনার মাঝেও অনুর অযাচিত মনে এক সূক্ষ্ম কৌতূহল হানা দেয়। মনে মনে ভাবে, আচ্ছা, মায়ের সুস্থতার পর সব কিছু একই রকম থাকবে তো? অনু যখন সোডিয়ামের আলো ছায়াকে পিছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন আবারও সেদিনের মতো সেই অনাকাঙ্ক্ষিত মুখ দুটো সামনে চলে আসে ওর। রাস্তার পাশেই গাড়ির ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয়। তার মুখোমুখি সেদিনের সেই সুন্দরী মেয়েটা। বেশভূষা তার অত্যাধুনিক। কার্ল করা ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়া নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো। প্রত্যয়ের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে, বাংলাদেশিও হতে পারে। অনু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরখ করল, তারপর এমনভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন প্রত্যয়কেও চেনেই না। কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে। প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠল না অনুর ক্লান্ত শরীরটা। এক পর্যায়ে পেছন থেকেই ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল প্রত্যয়। অনু ঝাড়ি মেরে নিজের হাতটা ছাড়িয়ে বলল, কি সমস্যা? আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন? পাল্টা প্রশ্ন ছড়ে প্রত্যয়। অনু একটু তাচ্ছিল্য হেসে নিজের ভেতরের অজ্ঞাত বেড়ে ওঠা রাগটাকে কৌশলে আড়াল করে বলল, আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করছি? আপনাকে ইগনোর করার কি যোগ্যতা আছে আমার? কথায় আছেন? মোটেই না। অনন্যা শেখ এতটাও ভীতু নয়। প্রত্যয় তির্যক হেসে বলল। আই লাইক ইট। অনু আবারও সামনের দিকে হাঁটা ধরল। প্রত্যয় ওর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধালো, ফোন না ধরার কারণটা কি জানতে পারি? ইচ্ছে করেনি তাই ধরিনি। আপনার ইচ্ছাটা তো খুব বাজে। এই বলে অনুর 5 আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরল প্রত্যয়। অনু হাঁটা থামিয়ে আবারও বিরক্তি নিয়ে বলল। আবারও হাত ধরেছেন কেন? প্রত্যয়ের নির্লিপ্ত জবাব, ইচ্ছে হয়েছে তাই ধরেছি। আমার ইচ্ছাটাও খুব একটা সুবিধার না, বুঝলেন? প্রত্যয়ের কথার পিঠে অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় হেসে জবাব দেয়। 100%। অনুর ফ্যাকাশে ক্লান্ত মুখটায় এতক্ষণে হাসির ঝলক দেখা দিল। নিজ হাতটা প্রত্যয়ের আঙুলের ভাঁজ থেকে বের করে দু হাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দিল প্রত্যয়ের কাঁধের ওপর। প্রত্যয় তার গমগমে পুরুষালী হাসকি স্বরটা কিছুটা নামিয়ে জিজ্ঞেস করলো, টায়ার্ড লাগছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সঙ্গে সঙ্গে ওকে দু হাতে উঁচিয়ে কোলে তুলে নিল প্রত্যয়। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল অনু। দোপাট্টা দিয়ে টেনে রাখা মাথার আধখানা ঘোমটাটা সঙ্গে সঙ্গে খুলে গেল ওর।
মাঝ রাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকাণ্ডে বিস্ময়ে হতবাক হয়ে অনুলজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বাড়ির কাছে চলে এসেছি তো, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে যে। প্রত্যয় বাঁকা হেসে জবাব দেয়। বাড়িতে কেউ নেই ডিয়ার। সেই হাসিতে চিকন ফ্রেমের চশমা পরিহিত প্রত্যয়কে আবারও এক দফা নতুন রূপে আবিষ্কার করল অনু। রাত 9:35। রাতের খাওয়ার সময় হয়েছে। এরপর আবার ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতে হবে, অথচ অরু এখনো খেতেই আসেনি। অরু যে রুমটাই থাকে তার পাশের রুমটাই কৃতিকের। এলিশা, অর্ণব আর সায়র অন্য ভিলাতে থাকে। তবে খাবারের সিস্টেম বুফে বলে, খাবারের সময় হলে সবাই একই ডাইনিংয়ে জমায়েত হয় ওরা। এখন ডিনারের টাইম, ডাইনিংয়ে সবাই উপস্থিত, অথচ অরু নেই। চারদিকে চোখ বুলিয়ে অরুকে না দেখে এলিশা বলল, ওরু কোথায়, এখনো খেতে আসেনি? এলিশার কথায় কৃতিকও চারিদিকে চোখ বুলিয়ে বলল, তোর শুরু কর, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মনে মনে ভাবল, আমি ধমক দিয়ে না দেখলে জীবন আসবে না এই ঘাড়তেরামে। অরুকে ডাকতে গিয়ে কৃতিক ভিলায় প্রবেশ করতেই ওর ভুরুজোড়া কুঁচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে ফিরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি কৃতিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়েতে রাইড করে বেরিয়েছে ঘন্টার পর ঘন্টা, অথচ এত রাত হয়ে গেল এখনো লাইট জ্বালায়নি অরু। আশ্চর্য। কৃতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট জ্বালালো। অতঃপর অরুর রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে কৃতিক বিস্মিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, কালকের মতো কিছু হয়নি আবার? কালকের কথা মনে পড়তেই পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো কৃতিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওর সিঁড়ি দাঁড়া বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। মনে হলো কলিজাটা কেউ খামছে ধরেছে। পুরো রুম ফাঁকা, তাহলে অরু কোথায়? এলিশা, অর্ণব, সায়র কালকের ব্যাপারটা নিয়েই আলোচনা করছে আর খাবার খাচ্ছে। এলিশা ভুক্তভোগী, অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের। সেই নিয়েই কখন থেকে হাসছে সায়র। সায়র যখন অর্ণবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটুপুটি খাবে খাবে ভাব, সেই মুহূর্তেই ছো মেরে ওর কলার চেপে ধরে কৃতিক হুঙ্কার দিয়ে শুধালো। ওরু কোথায়? সায়র অসহায়ের মতো বলল, ওরু কোথায় মানে? সেই যে বিকেলে উত্তম মাধ্যম দিলি, তারপর আর আমি ওরুর ধারে কাছেও যাইনি। বিলিভ মি, গড প্রমিস। নিজের কণ্ঠনালীতে হাত ছুঁয়ে কথাটা বলল সায়র। কৃতিক আস্তে করে সায়রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালের সবগুলো রগ ফুলে আছে ওর, চোয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। সেভাবে থেকেই কৃতিক সবার উদ্দেশ্যে বলল। ওরুকে তোরা নিয়ে এসিস নি? এলিশা আর অর্ণব চোখাচোখি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগে চলে এসেছিস, আমরা আরো ভাবলাম ওরুকেও সাথে করে নিয়ে এসেছিস। Damn it! সশব্দে শক্ত কাঠের ডাইনিংয়ে পাঞ্চ বসিয়ে দিল কৃতিক। অতঃপর চেয়ারে ঝুলানো নিজের হুডিটা গায়ে জড়িয়ে সায়রের উদ্দেশ্যে বলল। সায়র, কয়টা বাজে চেক করতো, আমি দ্বীপে যাব। সায়র দ্রুত ঘড়ি দেখে বলল, প্রায় 10টার কাছাকাছি। এই সময় এত দূরের দ্বীপে কোনো শিপই যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধ্যা 7টায়। তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। সায়র একটু আমতা আমতা করে বলল, কি মানে, এত রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে। কৃতিক তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট, টাকা কি তুই দিবি? তিমিরে ঢাকা গভীর অরণ্যে পথ হারিয়ে পায়ে কাঁটা ফুটিয়ে জটলা পাকানো দানবাকৃতির বট গাছের নিচে বসে ফুপিয়ে কাঁদছে অরু। তখন রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর। যখন মস্তিষ্কে নাড়া দিল যে ও গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে, তখন ঘোর আধারে ছেয়ে গিয়েছে ধরণী। অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার জো নেই। অরু যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতিভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যেই দিক বিদিক ছুটেছে ও।
যার ফলে বন বিচুড়িতে বেঁধে জুতো সহ পায়ের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে পা দুটো। হাঁটতে না পেরে অন্ধকারের মাঝেই অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে, অথচ নীরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি, বরং ওর ডাকের বিপরীতে ভেসে এসেছে রাত জাগা বন্য প্রাণী আর হুতুম পেঁচার গা গুলানো ভয়ানক আওয়াজ। এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভেঙে গিয়েছে ওর। শেষমেশ হাল ছেড়ে দিয়ে শরীর আর মনের জমাট বাঁধা ব্যথা নিয়েই গাছের নিচে বসে পড়েছে অরু। ফুপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরণ্য। কান্নার তালে তালে কেঁপে উঠছে ওর ছোট্ট শরীরটা। এভাবেই কিছু সময় অতিবাহিত হয়। অরু এখনো হাঁটুতে মুখ গুজে কাঁদছে। চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর। সে সময় হঠাৎ শুকনো পাতার মড়মড় আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইল অরু। চারিদিকে অন্ধকার, সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু কি? ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ের ছেঁড়া জুতোটা দূরে ছুঁড়ে মারল অরু। সঙ্গে সঙ্গে ফনা তুলে হিস হিসিয়ে উঠল জংলি এক সরীসৃপ। হঠাৎ করে নিজের এত কাছে সাপের উপস্থিতি টের পেয়ে ক্রন্দনরত মুখটাকে দু হাতে চেপে চোখ মুখ খিচিয়ে দৌড় লাগালো অরু। অন্ধকারে দৌড়াতে গিয়ে বন বিছুটিতে বেঁধে বারবার হুমড়ি খেয়ে পড়েছে ও। তবুও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় দৌড়াতে লাগলো অরু। এক পর্যায়ে চোখের সামনে জ্বলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি আবারও থমকে গেল ওর। হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল অরু। মনে মনে ভাবলো, এটা আবার কি? কোনো বাঘ ভাল্লুক নয় তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবো তো? ওর ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো অরু। দৌড়াতে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিঁড়ে পিঠ অব্দি নেমে এসেছে। তবুও থামলো না অরু। জীবন বাজি রেখে দৌড়াতে লাগলো যেদিকে দু চোখ যায় সেদিকে। এভাবে ছুটতে ছুটতে মাঝপথে হঠাৎ করে আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দুহাত চলে গেল চোখের ওপর। তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান লম্বা চুলগুলো উড়ে যেতে চাইছে যেন। এত বেশি তীব্র বাতাস আর শব্দতে মনে হচ্ছে শুধু চুল নয়, রোগা পাতলা গড়নের অরুও বোধ হয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায়। কিসের এত বাতাস আর শব্দ? সাগর পাড়ে কি ঘূর্ণিঝড় শুরু হলো কিনা? বোধগম্য হলো না অরুর। এতক্ষণ অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎ আলোর ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ বাদে একটু রয়ে শয়ে চোখ দুটো খুলল অরু। আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধরে প্রাণ চলে এলো ওর। হেলিকপ্টারের নিয়ন আলোতে ওর দেখলো ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়েছে লম্বা মতো একজন। পরনে তার কালো হুডি। নিষ্প্রভ চোখ দুটো আহতদের মতো অরুর দিকে নিবদ্ধ তার। চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণে অরু খেয়াল করলো ও দৌড়াতে দৌড়াতে সাগর পাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়েছে সে আর কেউ নয়, স্বয়ং কৃতিক, ওর সেভিয়ার। মানুষটা কৃতিক এটা বোধগম্য হতেই দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠল অরু। অরু এতটা জোরেই কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে কৃতিকের পেশিবহুল শরীরটাও কম্পিত হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে এক হাতে কৃতিকের হুডি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে অরু। বিপরীতে কৃতিক টু শব্দও করছে না।